কি লিখবি? স্পেকুলেশন উইথ কমোডিটি ফিউচার। A trader in sugar, a trader in sugar extremely bullish, a trader in sugar extremely bullish with the current price at rupees 25 per kg. A future contract on sugar with months to maturity is trading at rupees 28 per kg. Once contract in sugar is for looking না লুকিংটা কেটে দে। Once the contract in sugar is for 1000 kg with a 10% margin, 1000 kg with a 10% margin. Option A, with funds of rupees 1 lakh, সরি, তার আগে কি বললেন? with a 10% margin. তারপর With funds of rupees 1 lakh available what should be the strategy of the trader for the trader
if the price is expected to rise, is the price is expected to rise by 20% in 3 months. Option B, at what minimum expected price at what minimum expected price after 3 months, comma, future strategy will be more profitable. স্যার এইটা একবার শুরু থেকে বলুন। At what minimum expected price after 3 months, comma, future strategy will be more profitable. Next, option C, what will happen what will happen if the price of sugar will fall to if the price of sugar will fall to rupees 24 per kg.
এটা আমাদের অঙ্ক। তাহলে এটার বেসিসে আমাদেরকে সলিউশন করতে হবে। তিনটে সিচুয়েশন দিয়েছে, যে তিনটে ইন্ডিপেন্ডেন্ট কেসে আমরা কি করব। তাহলে প্রথম আমাদের কাছে সিচুয়েশন যাওয়ার আগে আমরা আগে দেখে নিই যে অঙ্কটাতে কি কি বলছে। দেখো, দ্য ট্রেডার হ্যাজ টু অপশন। দ্য ট্রেডার হ্যাজ টু অপশন। Number one option, to buy sugar, to buy sugar in the spot market, to buy sugar in the spot market, at 25 per kg, at 25 per kg, and sell after 3 months, and sell after 3 months at a higher price. নাম্বার টু, এটা একটা অপশন যে আজকে কিনবো স্পট মার্কেট থেকে 25 টাকা করে, 3 মাস পরে বিক্রি করব বেশি দামে। আরেকটা অপশন, অপশন টু, টু বাই ফিউচার কন্ট্রাক্ট টুডে, to buy future contract today and sell sugar after 3 months, and sell sugar after 3 months, and sell sugar after 3 months. এবার অপশন এ, অপশন এতে আমাদের কি বলেছিল যে উইথ দ্য ফান্ড 1 লাখ অ্যাভেলেবেল, হোয়াট শুড বি দ্য স্ট্র্যাটেজি ট্রেডার যদি প্রাইসটা 20% বেড়ে যায় ইন 3 মান্থ। তাহলে প্রাইস যদি বেড়ে যায় তাহলে আমাদের এখন ডিসিশন কি হওয়া উচিত? ইন ফিউচার প্রাইস বাড়বে, তাহলে আমাদের এখন ডিসিশন হওয়া উচিত আমরা এখন পারচেস করব, মানে কম দামে পারচেস করে বেশি দামে সেল করা, এটাই আমাদের স্ট্র্যাটেজি। তাহলে সেইটা আমরা দেখি কি স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে। তা অপশান এ অনুযায়ী গিভেন কারেন্ট প্রাইস,
25 per kg at spot first. Future 28 buy price. ফিউচার মার্কেটে 28 হচ্ছে বাইং প্রাইস। প্রাইস আফটার 3 মান্থ, স্পটে প্রাইসটা 20% বাড়বে, তাহলে 25-এর 120% হবে। যদি 20% বাড়ে তাহলে 25-এর 120% হবে, তার মানে 25-এর 120% মানে হচ্ছে 30 টাকা। আর ফিউচারের স্পট হচ্ছে 30 রুপিস। তাহলে আমার 25 টাকাটা 20% বেড়ে হবে 30 টাকা। এবার তাহলে আজকে আমার ডিসিশন কি হবে? আজকে আমি কিনবো। তাহলে আমি যদি কিনি তাহলে আমি কত কেজি সুগার কিনতে পারবো? আজকে সুগারের দাম 25 টাকা পার কেজি, আমার কাছে অ্যাভেলেবেল পয়সা আছে 1 লাখ টাকা। তাহলে আমি 1 লাখ টাকায় টোটাল কতটা সুগার কিনতে পারবো? কোয়ান্টিটি অফ সুগার that can be bought equal to 1 lakh divided by 25, 4 25 100, 4000 কেজি। তাহলে 1 লাখ টাকায় আমি 4000 কেজি সুগার কিনতে পারবো। তাহলে আমার প্রফিট ইন স্পট মার্কেট কত হবে? 20% দাম বাড়ছে, তাহলে ইন ফিউচারে আমি বিক্রি করবো কত? 30 টাকায়। তাহলে আজকে কিনছি 25 টাকায়, তাহলে পার কেজি আমার লাভ হচ্ছে কত? 5 টাকা। 4000 কেজির জন্য আমার লাভ হবে 20,000 টাকা। বলো এই অবধি বুঝতে কোনো অসুবিধা আছে? না স্যার। এই অবধি লিখে ফেলো ডিলিং ইন স্পট মার্কেট বলে। এবার ডিলিং ইন ফিউচার মার্কেট। one contract equal to 1000 কেজি। তাহলে ভ্যালু অফ কন্ট্রাক্ট $28 করে ফিউচার মার্কেটের প্রাইস, তাহলে 28 ইন্টু 1000 কেজি, 28,000 rupees required for acquiring one contract. তাহলে মার্জিন মানি, ফিউচারে মার্জিন লাগবে, মার্জিন মানি required for one contract equal to 28,000 এর 10%, 2800. So number of contract that can be bought, যেটা খুব ইজিলি আমরা স্পটে বার করে ফেলেছিলাম, কিন্তু ফরওয়ার্ডে অত, এই ফিউচারে অত ইজিলি বার করতে পারবো না, কারণ ফিউচারে তো আমার মানি
টোটাল মানি দরকার নেই, আমার মার্জিন মানি দরকার। তাহলে নাম্বার অফ কন্ট্রাক্ট দ্যাট ক্যান বি বট উইদিন দ্য অ্যাভেলেবল মানি, নাম্বার অফ contract that can be bought within the available money, 1 lakh available আর পার 2800 দরকার পার কল মার্জিন, তাহলে 35 অ্যাপ্রক্সিমেট। তাহলে 35 যদি আমার লাগে, এটা নিজেরা করবে, আমি করাবো না। তাহলে 35 আমি আজকে কিনছি, 35টা কন্ট্রাক্ট। তাহলে আমি সুগার পারচেস করছি কত, একটা কন্ট্রাক্টে 1000 কেজি, তাহলে 35 কন্ট্রাক্টে 35,000 কেজি কিনছি। আর এখানেও প্রফিট একই হবে, 20% বাড়বে। তাহলে আমার ফিউচার প্রাইস হবে 30 রুপিস, আর আজকে কিনছি 28, তাহলে 30 মাইনাস 28 ইন্টু 35,000 কেজি, দ্যাট কামস 70,000 কেজি, 70,000 রুপিস। পার কেজিতে আমার 2 টাকা করে প্রফিট হবে। আজকে 28 টাকা করে কিনছি, ভবিষ্যতে 30 টাকা করে বেচবো, তাহলে 2 টাকা করে আমার প্রফিট পার কেজিতে, 35,000 কেজি পারচেস করছি। তাহলে আমাদের কমেন্ট কি হবে? উই মে কনক্লুড দ্যাট স্পটে প্রফিট কত হয়েছিল? স্পটে প্রফিট হয়েছিল 20,000 টাকা, আর ফিউচারে প্রফিট হচ্ছে কত, 70,000 টাকা। তাহলে কোন অপশানটা নেব? ফিউচারটাই নেব। তাহলে উই মে কনক্লুড দ্যাট ফিউচার স্পেকুলেশন ইজ বেটার দ্যান স্পট স্পেকুলেশন। করো, কমপ্লিট করো নিজেরা, আমি আবার বি করাবো।
বোঝা গেছে এই অবধি? হ্যাঁ স্যার। গুড। নেক্সট, এবার বি। কোশ্চেন এটা আমরা কমপ্লিট করলাম, এবার বি। বিটা কি বলেছে? বিটা বলেছে at what minimum expected price after 3 month future strategy will be more profitable। ঠিক আছে, তাহলে 3 মান্থস পরের প্রাইসটাকে আমরা একটা আরবিটারি কিছু এক্স বা ওয়াই ধরে নিই, সেটা ধরে আমরা অঙ্কটা করব। লেখো লেট দ্য ব্রেক ইভেন প্রাইস ইকুয়াল টু এক্স আফটার 3 মান্থ। লেট দ্য ব্রেক ইভেন প্রাইস ইকুয়াল টু এক্স আফটার 3 মান্থস। তাহলে প্রফিট ফ্রম দ্য স্পট মার্কেট, তাহলে স্পট মার্কেটে আজকের প্রাইস 25, ভবিষ্যতে প্রাইস হবে এক্স, তাহলে এক্স মাইনাস 25 ইকুয়াল টু 4000 কেজি। এটা হবে প্রফিট ফ্রম দ্য স্পট মার্কেট। আর প্রফিট ফ্রম দ্য ফিউচার মার্কেট কত হবে? এক্স মাইনাস 28, আজকে 28 ফিউচার মার্কেটে, ইন ফিউচার এক্স হবে ইন্টু 35,000 কেজি। এটা হচ্ছে আমাদের প্রফিট হবে। এবার অ্যাট ব্রেক ইভেন প্রফিট ফ্রম বোথ স্ট্র্যাটেজি উইল বি ইকুয়াল। আমরা ধরেই নিয়েছি যে এক্স অ্যাট দ্য ব্রেক ইভেন প্রাইস, তাহলে ব্রেক ইভেন প্রাইস মানে সেই প্রাইসে দুটো স্ট্র্যাটেজি ইকুয়াল হবে। তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস 25 ইন্টু 4000 ইকুয়াল টু এক্স মাইনাস 28 ইন্টু 35,000। খুব ইজিলি আমরা লিখতে পারি। সেখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বার করে ফেলছি 28.39। ডিরেক্টলি করে দাও, অত টাইম ওয়েস্ট করার লাভ নেই। লেখো required minimum expected price, required minimum expected price after 3 months where profit under future strategy, where profit under future strategy, where profit under future strategy will be higher is anything more than 28.39, is anything more than 28.39। ব্র্যাকেটের মধ্যে as future contract has higher quantity, has future contract has higher quantity। এবার সি, লাস্ট কোশ্চেনটা সি। প্লিজ রাইট if price is reduced to 24, if price is reduced to 24
price is reduced to 24, after 3 months, তাহলে ফিউচারে লস কত হবে? ফিউচারে লস হবে 28 মাইনাস 24 ইন্টু 35,000, আর স্পটে লস কত হবে? 25 মাইনাস 24 ইন্টু 4,000। এটা নিজেরা করো। নিজেরা করো এটা। তাহলে লস ইন ফিউচার স্ট্র্যাটেজি, লস ইন ফিউচার স্ট্র্যাটেজি কত টাকা লস হচ্ছে? 1,40,000। 1,40,000। আর লস ইন স্পট অনলি 4,000। এবার লেখো সোয়াপ এগ্রিমেন্ট। ইউনিভার্সিটিতে সোয়াপ হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। গুড, হয়েছে। লেখো সোয়াপ এগ্রিমেন্ট। স্যার আগের চ্যাপ্টারটা কি ডান? হ্যাঁ ডান। এটুকু? এক্সট্রা কিছু হলে দেখছি, হয়নি এক্সট্রা, হয় না। লেখো সোয়াপ এগ্রিমেন্ট। আচ্ছা, সোয়াপের ডেফিনেশন, টাইপস, ফিচার্স তোমাদের কাছে নোটস আছে না? লেখাতে হবে। একটু ঝপ করে বলো। সম্বিত, প্রীতিশা? স্যার এক মিনিট। হ্যাঁ স্যার, একটা সোয়াপস ওভারভিউ বলে একটা আছে 9 পেজে। আছে? তাহলে ওইটা, তাহলে ওইটা গ্রুপে দিয়ে দাও, আমি একবার পড়িয়ে দিচ্ছি। ফালতু লিখে টাইম নষ্ট করার কোনো মানেই হয় না। দেখো, হোয়াট ইজ সোয়াপ? দ্য টার্ম সোয়াপ লিটারেলি means the exchange. The swap literally SWAP, swap. The swap, the term literally means the exchange, but in the world of finance, swap may be defined as a contractual agreement to exchange a stream of periodical payment in the future between two or more counterparty with opposite and matching needs. Swap is a derivative tool এবং এর কিছু কম্পারেটিভ অ্যাডভান্টেজেস রয়েছে। তা সে তো বোঝাই যাচ্ছে। সোয়াপ মানেই হচ্ছে একটা ডেরিভেটিভ রুল। সোয়াপ মানে ওয়ান টাইপ অফ এক্সচেঞ্জ। এক্সচেঞ্জটা কিসে লাগছে? না এক্সচেঞ্জটা মেইনলি কি করছে? না এটা একটা ফিউচার মার্কেটে দুটো পার্টি রয়েছে, সেই দুটো পার্টির মধ্যে লেনদেন করছে, যাদের মধ্যে মেন্টালিটিটা রয়েছে ডিফারেন্ট। মানে কেউ ভাবছে উঠবে, কেউ ভাবছে নামবে, সেই উপর দিয়েই তো বেস করে ডেরিভেটিভ হয়। তো এইটা হচ্ছে সোয়াপ। এবার টাইপস অফ সোয়াপ, কুপন সোয়াপ আছে, ইন্ডেক্স সোয়াপ আছে, এটাকে ফ্লোটিং সোয়াপ বলে, কারেন্সি সোয়াপ আছে,
কারেন্সি সোয়াপের মধ্যে আবার দু রকম সোয়াপ আছে, একটা সোয়াপকে বলা হয় ক্রস সোয়াপ, আরেকটা সোয়াপকে বলা হয় স্ট্রেট সোয়াপ। কারেন্সি সোয়াপিং এর মধ্যে দুটো সোয়াপিং হয়, একটা ক্রস সোয়াপিং আর একটা স্ট্রেট সোয়াপিং। সোয়াপের ফিচার কি? সোয়াপ ইজ আ ফরওয়ার্ড কন্ট্রাক্ট। সোয়াপ ইজ আ ফরওয়ার্ড কন্ট্রাক্ট। Second, swap requires that two party with equal and opposite needs must come into the contract with each other. এটা বাস্তব। কোনো ফরওয়ার্ড কন্ট্রাক্ট হবেই না যদি না অপোনেন্ট কোনো পার্টি হয়, মানে মানে ডিফারেন্ট ইন্টারেস্ট হয়, তো সেম ইন্টারেস্টে কোনোদিন কন্ট্রাক্ট হবেই না। নেক্সট, this is a necessary of an intermediary to feasible the transaction between two parties. এটা একটা নতুনত্ব যে এটাকে এক্সিকিউট করতে গেলে একটা ইন্টারমিডিয়েটারি লাগছে টু ফিজিবল দ্য ট্রান্সফরমেশন বিটুইন টু পার্টিস। এই হচ্ছে সোয়াপের মেইন ফিচার। আরেকটা সোয়াপের ফিচার আছে খুব সুন্দর, বলছে ইন আ সোয়াপ এগ্রিমেন্ট দেয়ার ইজ নো এক্সচেঞ্জ অফ প্রিন্সিপাল, দেয়ার ইজ নো এক্সচেঞ্জ অফ প্রিন্সিপাল, রাদার a stream of fixed rate of interest is exchanged for a floating rate of interest, and thus the stream of cash flows rather than single payment. তো সোয়াপের থিওরি অনেক সময় কোশ্চেনের সাথে লেজুর করে দিয়ে দেয়, এই সোয়াপের থিওরি পড়ো, যে থিওরিটা তোমাদের ইউনিভার্সিটিতে দিয়েছে সেটা পড়লেই হবে। আমি সমীরণকে একটু রিকোয়েস্ট করছি ওই জিনিসটা একটু আমাদের গ্রুপে শেয়ার করে দেওয়ার জন্য, যেটা ইউনিভার্সিটিতে দিয়েছে। আচ্ছা দিক থ্যাংক ইউ। নেক্সট, এবার ইউজেস। কি কি ইউজেস রয়েছে না, সোয়াপ এগ্রিমেন্ট মে বি ইউজড ইন দ্য ফলোয়িং ফিল্ড। প্রথম, পোর্টফোলিও ম্যানেজমেন্ট। সোয়াপ মানুষ করছে কিসের জন্য? সিকিউরিটি অ্যানালিসিসে, পোর্টফোলিওতে। সোয়াপিং করছে, পোর্টফোলিও ম্যানেজমেন্টে তার প্রথম ইউজেস। সেকেন্ড, স্পেকুলেশন। থার্ড, কর্পোরেট ফিনান্স। ফোর্থ, রিস্ক ম্যানেজমেন্ট। 6, রেট লক অন বন্ড ইস্যুয়েন্স। মানে প্রত্যেকটা জিনিসই দেখা যাচ্ছে যারা কিনা ক্যাপিটাল মার্কেট, সিকিউরিটি মার্কেটে ইন্টারেস্টেড, তারা সিকিউরিটি মার্কেটে ডেইলি বেসিসে ডিল করে, তাদের কাছেই সোয়াপটা ইউজ হয় এবং তারা ইউজ করছে। কেউ সোয়াপটাকে রিস্ক কমানোর জন্য করছে, কেউ সোয়াপটাকে রিস্ক নেওয়ার জন্য করছে, মানে একটা রিস্ক টেকিং টুল হিসেবে ইউজ করছে, যে যেভাবে সোয়াপটাকে ইউজ করতে চাইছে। কেউ পোর্টফোলিও ম্যানেজ করার জন্য করছে। পোর্টফোলিও ম্যানেজমেন্ট মানে অপটিমাইজেশন অফ প্রফিট, মিনিমাইজেশন অফ রিস্ক। পোর্টফোলিও অপটিমাইজেশনের কনসেপ্টটাই তাই, যে প্রফিট অপটিমাইজেশন করা। তো এই সব কারণে এই সব ক্ষেত্রে সোয়াপিংটা মেইনলি ইউজ হচ্ছে রেগুলার বেসিসে। হলো? আচ্ছা, এইবার বেনিফিটস অফ সোয়াপ। ফার্স্ট বেনিফিট, বড়োয়িং অ্যাট আ লোয়ার কস্ট। লোয়ার কস্টে সোয়াপিংয়ে বড়োয়িং হচ্ছে, ভালো কথা। সেকেন্ড, অ্যাক্সেস টু দ্য নিউ ফাইন্যান্সিয়াল মার্কেট, হেজিং অফ রিস্ক, টুল টু কারেক্ট দ্য চেক দ্য অ্যাসেটস অ্যান্ড দ্য লায়াবিলিটি মিসম্যাচ অ্যান্ড দ্য অ্যাডিশনাল ইনকাম। তার মানে সোয়াপিংয়ে আমরা কম কস্টে বড় করতে পারি, নতুন একটা ফিনান্সিয়াল মার্কেটে আমাদের অ্যাক্সেস বাড়ছে, ডেরিভেটিভ মার্কেটে আমরা রিস্কটাকে হেজ করতে পারছি এবং অ্যাসেট আর লায়াবিলিটির মধ্যে আমরা একটা মিসম্যাচ করতে পারি এই সোয়াপকে ইউজ করে। এই কটা হচ্ছে মোটামুটি সোয়াপিংয়ের ইউসেজ। আচ্ছা, এবার আমরা সোয়াপিংয়ের একটা প্রবলেম করব। প্রবলেম অন সোয়াপিং। স্যার, বলো। আপনি অপশনের কোনো স্প্রেডের অঙ্ক করালেন না? তারা আগে সোয়াপটা করাই। লেখ, সোয়াপটাও তো করাতে হবে। হ্যাঁ সব লাগবে। জানি তো। লেখ, consider a 3-year swap contract. Consider a 3-year
swap contract initiated on initiated on 5/3/2012 initiated on 5/3/2012. Next, between Microsoft and Intel company, between Microsoft and Intel company, full stop. Microsoft agrees to pay Intel. Microsoft agrees to pay Intel on a principal amount of $100 million, and in return Intel agrees to pay Microsoft the 6-month LIBOR, LIBOR, the 6-month LIBOR on the same principal amount. Next, Microsoft is a fixed rate payer Microsoft is a fixed rate payer and Intel is a floating rate payer. Microsoft is a fixed rate payer and Intel is a floating rate payer. Assume that the agreements specifies
assume that the agreement specifies the payments are to be exchanged every 6 months. The payments are to be exchanged every 6 months. देखो 6 month LIBOR rate for the period are below. 6 month LIBOR rate এটা কি অ্যানসার না কোশ্চেন করেছে question 6 month LIBOR rate for the period are below. Five point 5312 মানে 5th March 12 4.2%. Five 912 4.8%. বলছি লিবর জিনিসটা কি বলবে Rate 6 month LIBOR rate for the period are given below. Next 5313 5.3%. কি 5 পয়েন্ট কত 3 ডেটটা কত 53 5th March 2013. Next 5/9 2013 5.5%. ফাইভ পয়েন্ট 5%. Next 5/3 2014 5.6%. And 5/9 2014 5.9%.
You are required to represent swap contract. You are required to represent swap contract. Diagrammatically and calculate the cash flow to Microsoft company. Calculate the cash flow. To Microsoft company. ডায়াগ্রামটা আগে এখানে ফ্লোটিং রেট at LIBOR আর ফিক্সড রেট at 5%. নিচে কি লিখলি আমি দেখতে পেলাম না। ফ্লোটিং রেট at LIBOR এই অঙ্কেই বলেছে মাইক্রোসফটের থেকে ইন্টেলে এসেছে ফিক্সড রেট at 5% আর ইন্টেলের থেকে মাইক্রোসফটের কাছে ফ্লোটিং রেট at LIBOR. বলে ক্যালকুলেশন ফর নেট ক্যাশ ফ্লো টু মাইক্রোসফট কোম্পানি. ক্যালকুলেশন ফর নেট cash flow to Microsoft company. স্যার সলিউশনটা একটু শুরু থেকে বলুন। শুরু থেকে খালি এই ছবিটা এঁকেছি, ডায়াগ্রামটা এঁকেছি। ইন্টেল আর মাইক্রোসফট, ইন্টেল মাইক্রোসফটকে ফ্লোটিং রেট অ্যাট লিবারে দিয়েছে, মাইক্রোসফট ইন্টেলকে ফিক্সড রেট অ্যাট 5%-এ দিয়েছে, অঙ্কে তাই বলা আছে। তারপরে একটা টেবিল করব, সেই টেবিলের হেডিংটা দিয়েছি ক্যালকুলেশন ফর নেট ক্যাশ ফ্লো টু মাইক্রোসফট কোম্পানি। এটা হচ্ছে ডেট, এটা হচ্ছে 6 মান্থ লিবর রেট, এটা হচ্ছে ফ্লোটিং ক্যাশ ফ্লো রিসিভড, এটা হচ্ছে ফিক্সড ক্যাশ ফ্লো পেইড। কেন ফ্লোটিং রিসিভড আর ফিক্সড পেইড হলো? এই যে মাইক্রোসফটের থেকে এদিকে যাচ্ছে ফিক্সড রেটে আর আসছে ফ্লোটিং রেটে, তাই জন্য ফ্লোটিং ক্যাশ ফ্লো রিসিভড আর ফিক্সড ক্যাশ ফ্লো পেইড, আর এটা নেট ক্যাশ ফ্লো। আর ভালো ফার্স্ট থেকে একবার বলো তো, মানে না না ফার্স্ট থেকে মানে ছকটা শুধু। ডেট, হ্যাঁ 6 month LIBOR rate, হ্যাঁ floating cash flow received, fixed cash flow paid আর net cash flow।
ডেটগুলো অঙ্কে সব দেওয়া আছে 6 মান্থ করে করে। প্রথমটা 5-3-12, ঠিক তার 6 মান্থ 5-9-12, তারপর আবার 6 মান্থ 5-3-13, তারপর আবার 6 মান্থ 5-9-13, তারপর আবার 6 মান্থ 5-3-14, আবার 6 মান্থ 5-9-14, আবার 6 মান্থ 5-3-15। বোঝার মাথা মুন্ডু কিচ্ছু নেই। রেটগুলো দেখে দেখে বসানো 4.20, 4.80, 5.30। সোয়াপ ভীষণ সোজা। 5.50, 5.60, 5.90, লাস্টেরটা বলেনি। আচ্ছা, প্রথমের ডেটে কোনো ইনফ্লো আউটফ্লো নেট ক্যাশ কিচ্ছু নেই, কারণ প্রথম দিন থেকে এইখানে 6 মান্থ, এইখানে প্রথম এফেক্ট হবে। কি এফেক্ট? কিচ্ছু নয়, ছাই। 100 মিলিয়ন টাকা, তাহলে 100 ইন্টু 4.2, কারণ এইখান থেকে এই রেট হচ্ছে 4.2, তাহলে এখানে অ্যাপ্লিকেবল হবে 4.2। ভালো করে বুঝে নে, পরে জিজ্ঞেস করবি না কি লিখলি। ওই ফার্স্টে ড্যাশ 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 দিলেন কেন? হ্যাঁ, ওই ফার্স্টে গুলো ড্যাশ দিলেন কেন? এখান থেকে তো শুরু হচ্ছে, এর আগের রেট তো দেয়নি, আচ্ছা, রেট দিয়েছে এই ডেট থেকে, তাহলে এইখানে এসে এই ডেট থেকে এই রেটটা অ্যাপ্লিকেবল হচ্ছে, তাহলে 6 মাসের মাথায় গিয়ে প্রথম 4.2 চার্জ করবো ইন্টু হাফ। হাফ কেন হচ্ছে? 6/12 বলে, ইকুয়াল টু কিছু একটা হবে। আর এই দিকটা ইকুয়াল 100 ইন্টু, এটা ফিক্সড, তাহলে এইটা সব সময় ইকুয়াল হবে 100 ইন্টু 5% ইন্টু হাফ। তাহলে এই যে 2.5 মিলিয়ন, তাহলে এই 2.5 মিলিয়ন কিন্তু প্রত্যেকটার জন্য সেম হবে, কারণ এটা তো ফিক্সড, এটার কোনো চেঞ্জ হবে না, এটা প্রত্যেকটার জন্য সেম হবে। হাফ কেন হলো একটু বলবে? উফ, ছোটবেলায় অঙ্কটা কে শিখিয়েছিল রে তোদেরকে, মানে তোকে? 6/12 হলে কত হয়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। 6 মাস অন্তর অন্তর না? এটা একটা এমকমের স্টুডেন্টের ফিডব্যাক। হ্যাঁ, মাথায় মানে খড়ম দিয়ে মারতে হয় মাথায়। এক্ষুনি আমি বলেছি, কিন্তু 1 মিনিট আগেও হাফ, মানে 1 মিনিট আগেই বলেছি হাফটা কেন হলো, তখন শুনিসনি মন দিয়ে। আচ্ছা, এইখানে আবার দেখ 5.9 থেকে 4.8 অ্যাপ্লিকেবল, তাহলে 100 ইন্টু, এবার এখানে হবে 4.8 ইন্টু হাফ। আবার এখানে হবে 100 ইন্টু 5.3 ইন্টু হাফ, সেম করতে করতে যাবি। আর এইখানে হবে 100 ইন্টু 5.9 ইন্টু হাফ, হয়ে গেল। এবার মাইনাস করতে করতে যাবি, ধর এখানে ফিগার আসছে 2.10, তাহলে এখানে হবে মাইনাস 0.4 মিলিয়ন, নিয়ে এইখানে টোটালটা বার করবি। নিজেরা কর, ঝপা ঝপ নিজেরা কর, আমি কিচ্ছু করাবো না, নিজেরা কর। আমি অ্যান্সারটা করে দিচ্ছি, 0.65 মিলিয়ন হবে, নিজেরা সলভ কর।